So hello everyone, welcome back to another video. Today we will analyze a poem Sea Fever written by John Masefield. Before we start analyzing this poem, I would like to give you some information about John Masefield. উনি জন্মগ্রহণ করেছিলেন 1 জুন 1878 লন্ডন, অর্থাৎ তিনি 1878 খ্রিস্টাব্দে 1 জুনে লন্ডনে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। ওনার সম্পর্কে এটা বলা হয়, ফ্রম হিজ আর্লি চাইল্ডহুড হি হ্যাড এ ডিপ ডিজায়ার টু সেল অন দ্য সি। তার ছোটোবেলা থেকেই কিন্তু সমুদ্রে পাড়ি দেওয়ার খুব গভীর ইচ্ছা ছিল। এই জন্য অ্যাট দ্য এজ অফ 15 হি ভয়েজ টু চিলি। তিনি কিন্তু 15 বছর বয়সে চিলি পাড়ি দিয়েছিলেন সমুদ্রপথে। কিন্তু দেখা যায় সেখানে ওনাকে কিন্তু 32 দিনের, হোয়াইল হি ওয়াজ রিটার্নিং হি হ্যাড টু ফেস 32 ডেজ স্টর্ম। যখন তিনি বাড়ি ফিরছিলেন তখন ওনাকে কিন্তু 32 দিনের একটা ঝড় হয়েছিল, সেই ঝড়টার সম্মুখীন হতে হয়েছিল। শেষমেশ দেখা যায় ফাইনালি হি ম্যানেজড ইট, তিনি কিন্তু সারভাইভ করলেন। শেষমেশ দেখা যায় তিনি 32 দিনের সেই ঝড়টা ছিল, সেই ঝড় থেকে তিনি কিন্তু নিজেকে বাঁচিয়ে নিলেন, তিনি পুনরায় বাড়ি ফিরে এলেন। আমি যেই ঘটনাটা বললাম এটা থেকে বোঝা যায় ওনার কিন্তু ছোটোবেলা থেকেই সমুদ্রের প্রতি খুব গভীর ইচ্ছা ছিল। হি হ্যাড এ ডিপ ডিজায়ার টু সেল অন দ্য সি। সুতরাং আজকে আমরা যে কবিতাটা পড়ব সি ফেভার, ওটাও কিন্তু ওনার জীবনের সঙ্গেই অনেকটা রিলেটেড। এই কবিতার মধ্যে দিয়ে কী আছে সেটা একটু আমরা জেনে নেব। এই কবিতাটায় জন মেসফিল্ড কী বর্ণনা করেছেন। সো ইন দিস পোয়েম জন মেসফিল্ড ন্যারেটেড হিজ কিন ইন্টারেস্ট টু সেল ওয়ান্স এগেন। তিনি কিন্তু নিজের যে গভীর ইচ্ছাটা, পুনরায় সমুদ্রেতে যাওয়ার যে গভীর ইচ্ছাটা, তিনি কিন্তু সেটা প্রকাশ করেছেন। তিনি বলছেন তিনি কিন্তু সমুদ্রে যে ডাকটা, অর্থাৎ সমুদ্র ওনাকে ডাকছে, সেই ডাকটা তিনি কিন্তু অগ্রাহ্য করতে পারবেন না। হি ক্যান নট ইগনোর দ্য কল অফ দ্য সি। তিনি সমুদ্রে যে ডাকটা, যে ডাক দিচ্ছে বা তাকে যে ডাকছে, সেটাকে তিনি কিন্তু অগ্রাহ্য করতে পারছেন না, অর্থাৎ তিনি কিন্তু ফেলে দিতে পারছেন না, ওনাকে অবশ্যই যেতে হবে। সো এরপর দেখা যাচ্ছে এই কবিতাটা তিনি এটাও বর্ণনা করেছেন, ইন দিস পোয়েম পোয়েট অলসো মেনশনস ম্যানস ইটার্নাল কোয়েস্ট। মানুষের ইটার্নাল কোয়েস্ট সম্পর্কে তিনি কিন্তু বলেছেন। কি সেই ইটার্নাল কোয়েস্টটা কি? অজানাকে জানার, ফর নোয়িং দ্য আননোন, তিনি কিন্তু এটাই বর্ণনা করেছেন। সো ইন দিস পোয়েম ম্যানস ইটার্নাল কোয়েস্ট ফর নোয়িং দ্য আননোন ইজ পোর্ট্রেড। অজানাকে জানার যে একটা ইচ্ছা, অর্থাৎ আগ্রহ, তিনি কিন্তু সেটা, কোয়েস্ট মিনস তৃষ্ণা, অর্থাৎ এখানে তৃষ্ণা বলবো না, গভীর যে ইচ্ছাটা সেটাই কিন্তু প্রকাশ করেছেন কবি এই কবিতার মধ্য দিয়ে। তিনি কিন্তু এটাও বলেছেন, এই কবিতার মধ্যে দিয়ে আমরা যখন পড়বো আরও ডিটেলসে দেখতে পাবো, তিনি কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে এটাও বলেছেন যে একটা সমুদ্র পথে হোয়াট আর দ্য ইকুইপমেন্টস টু টেক, কোন কোন জিনিসপত্রগুলো আমাদেরকে নিতে হবে, টু সেল অন দ্য সি, সমুদ্রে যাওয়ার জন্য আমাদেরকে কী কী জিনিসপত্র নিতে হবে, সেই জিনিসগুলোকে নিয়েও তিনি কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে বর্ণনা করেছেন। সো এরপরে আমরা কবিতাটা শুরু করব। কী বলছি দেখো, প্রথম লাইনে বলছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন অ্যাট দ্য লোনলি সি, টু দ্য লোনলি সিজ অ্যান্ড দ্য স্কাই। উনি কিন্তু বলছেন যে আমাকে পুনরায়, এগেন্স, আমরা এই কথাটার উপরে একটু বেশি জোর দেবো। তিনি এগেন বলছেন মানে আমাদেরকে ভেবে নিতে হবে উনি কিন্তু এর আগেও অনেকবার সমুদ্রতে তিনি গিয়েছেন। উনি বারবার গিয়েছেন বলেই ওনার কিন্তু সেই টানটা তৈরি হয়েছে। সেই জন্য তিনি বলছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে অবশ্যই সমুদ্রতে আবার যেতে হবে, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, নির্জন সমুদ্র এবং সেই আকাশের কাছে। লোনলি মিন্স একাকিত্ব, একাকী, অর্থাৎ নির্জন, সেই নির্জন সমুদ্রতে এবং আকাশের কাছে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, অ্যাজ আই আর্লিয়ার মেনশনস দ্যাট হি অলসো স্পোক অ্যাবাউট দ্য ইকুইপমেন্টস টু টেক। তিনি কিন্তু কোন কোন জিনিসগুলো নিতে হবে বা কী কী জিনিস প্রয়োজন সমুদ্রে যাওয়ার জন্য, তিনি কিন্তু সেগুলোকে নিয়েও কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে বলেছেন। দেখো এই লাইনে দেখা যায় বলছে যে অ্যান্ড অল আই আস্ক এ টল শিপ, তাহলে কোন কোন জিনিসগুলো প্রয়োজন, ইকুইপমেন্টসগুলোও আছে। প্রথমে দেখো কোন কোন জিনিসটা বলছে, যে এ টল শিপ, তাহলে প্রথমে কি প্রয়োজন, একটা উঁচু জাহাজ প্রয়োজন। এ স্টার, আকাশে যেন একটা তারা থাকে, টু স্টিয়ার বাই,
সেই তারাটা কি করবে, ওনাকে কিন্তু চালনা করবে, অথবা দিক নির্ণয় করে দেবে। আকাশের তারাটা ওনাকে কিন্তু দিক নির্ণয় করে দেবে। সেই জন্য তিনি কিন্তু চাইছেন যে আমার কাছে একটা উঁচু জাহাজ থাকবে, বড় জাহাজ থাকবে, এবং আকাশে যেন তারা থাকে, সেই তারাগুলো আমাকে কি করবে, চালনা করবে। সো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে পুনরায় আবার সেই সমুদ্রে যেতে হবে। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, নির্জন সেই নির্জন সমুদ্র আর আকাশের কাছে। অ্যান্ড অল আই আস্ক, এবং আমি শুধু এটাই চাই, ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার বাই, একটা উঁচু জাহাজ থাকবে এবং একটা তারা থাকবে যেটা আমাকে কিন্তু চালনা করবে। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, আরও কী কী প্রয়োজন তিনি বলছেন, যে হুইলস, এরপরে লাইনটা দেখতে পাচ্ছি আমরা, যে অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং দ্য হোয়াইট সেল শেকিং, সেই চাকার ফুর্তিগুলো, হুইল মানে চাকা, সেই চাকার যে ফুর্তিগুলো। উইন্ড সং, বাতাসের গান, এখানে কিন্তু বুঝতে হবে এখানে কিন্তু বাতাসের গান নয়, অর্থাৎ বাতাস যে বইছে সেই বাতাস বওয়ার যে শব্দটা ওনাকে সেটাকে কিন্তু বলা হচ্ছে বাতাসের গান, হাওয়ার গান। অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এবং সেই সাদা পালের তারা যে নড়ছে, যে স্পন্দন করছে, যে কাঁপছে, কম্পমান, সেটার জন্য উনি কিন্তু বর্ণনা করছেন। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হুইল সেল অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, তাহলে আর চাকার ফুর্তি, হাওয়ার গান, আর সেই সাদা পালের নরণচরণটা, ওনার ওইগুলোই উনি কিন্তু বর্ণনা করছেন। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, আর কি বলছেন, অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, আর কি বলছেন, যে সাগরের মুখের ওপরে কিন্তু একটা ধূসর কুয়াশা থাকবে আর একটা ধূসর ভোরের আগমন হবে। উনি কিন্তু এগুলো চাইছেন যে আমি একটা যখন সমুদ্রে পাড়ি দেবো আমার কোন কোন জিনিসগুলো প্রয়োজন, তিনি কিন্তু সেইটাই প্রথম প্যারার মধ্যে বর্ণনা করেছেন। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরে প্যারা দেখো কী বলছে, বলছে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, উনি কিন্তু পুনরায় আবার বলছেন আমাকে অবশ্যই সেই সমুদ্রতে যেতে হবে, ফর দ্য কল অফ দ্য রিটার্নিং টাইড, ফর দ্য কল অফ দ্য রিটার্নিং টাইড, মানে সেই ছুটন্ত জোয়ারের যে আহ্বান, যে ডাকটা, আমাকে কিন্তু যেতেই হবে, আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে। সেই জোয়ারের যে টানটা, যে জোয়ারের টানের যে আহ্বানটা, যে ডাকটা, সেই ডাকটার জন্য আমাকে অবশ্যই যেতে হবে। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, এই যে ডাকটা যে দিচ্ছে, এই ডাকটা কীরকম, একটা ওয়াইল্ড, অর্থাৎ বন্য, আমরা ওয়াইল্ড মানে আমরা এটুকু জানি যে বন্য, অর্থাৎ এখানে আমাদের যে কবি সমুদ্রের প্রতি যে টানটা, অর্থাৎ উনি বলছেন যে সমুদ্র যেন ওনাকে ডাকছেন। কেমনভাবে ডাকছেন, তার ডাকটা কেমন বলছে, একটা অদম্য ডাক, যে ডাকটা কোনো মতেই তিনি কিন্তু অগ্রাহ্য করতে পারবেন না। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল, পরিষ্কার বার্তা একটা, দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে কোনো মতেই কিন্তু অগ্রাহ্য করা যাবে না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, উনি কিন্তু এরপরে দেখো আরও বলছেন যে আমার কী কী প্রয়োজন। হি অলসো ডিমান্ডস হি নিড টু হ্যাভ এ উইন্ডি ডে, তিনি কিন্তু এটাও চাচ্ছেন যে তার প্রয়োজন একটা বাতাসময় দিন থাকবে, অর্থাৎ সমুদ্রে পাড়ি দেওয়ার জন্যে বাতাসের প্রয়োজন। তাই বলছেন যে উনি যেই দিনে সমুদ্রে পাড়ি দেবেন সেই দিনে যেন বাতাস বয়। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং সাদা মেঘগুলো কিন্তু তার সঙ্গে সঙ্গে উড়বে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সিজ গার্ল ক্রাইং, এখানে এই তিনটে জিনিস একটু ভালো করে বুঝতে হবে। ফ্লাং স্প্রে, ব্লোন স্পিউম আর সিজ গার্ল, সিজ গার্ল মিনস আমরা জানি গাংচিল। উনি কিন্তু বলছেন অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, ব্লাউন স্পিউম অ্যান্ড দ্য সিজ গার্ল, অর্থাৎ উনি বলছেন যে জাহাজ থেকে যে তরল যে রাশিগুলো নির্গত হচ্ছে ওইগুলোর কথা বর্ণনা করছেন, এবং যখন জাহাজটা চলছে তার ফলে একটা ফ্যানার সৃষ্টি হচ্ছে, সেই ফ্যানার কথাটাও তিনি কিন্তু এখানে বর্ণনা করছেন বা বলছেন, এবং গাং ছেলেদের কথাও তিনি কিন্তু বর্ণনা করছেন। এই জিনিসগুলো ওনার কিন্তু প্রয়োজন। আশা করি এই প্যারাটাও ক্লিয়ার হয়েছে। এরপরে প্যারায় চলে আসবো যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে অবশ্যই সমুদ্রে যেতে হবে পুনরায়। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, কোন জীবনটাই তিনি কিন্তু যাবেন, ভ্যাগ্রেন্ট মানে ভবঘুরে ভ্রাম্যমান জিপসিদের জীবনটাতে তিনি কিন্তু ফিরে যেতে চান। টু দ্য গার্লস ওয়ে, গাংচিলেদের মতো। অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, এবং সেই তিমিদের মতো। হোয়ার দ্য উইন্ডস লাইক এ হুইটেড নাইফ, যেখানে বাতাসগুলো কী হবে, তীক্ষ্ণ ছুরির মতো থাকবে, অর্থাৎ বাতাসটার তীক্ষ্ণ ছুরির মতো হবে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রাবার, এবং আমি শুধু এটাই চাই যে আমার কাছে একজন সঙ্গী থাকবেন, সেই সঙ্গীটা কী করবে, লাফিং ফেলো রাবার,
আমার কাছে আমি শুধু এটাই চাই যে একজন হাস্যময় সঙ্গী থাকবে, যার কাছ থেকে আমি কি শুনবো, অ্যান্ড এ কোয়াইট স্লিপ, এবং আমি খুব শান্ত একটা ঘুম দেবো, অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, এবং আমি সেখানে একটা খুব মধুর একটা স্বপ্ন দেখব যখন আমাদের যাত্রাটার অবসান হয়ে যাবে। তাহলে এই দুটো লাইনে দেখো কি বলছে যে অ্যান্ড অল আই আস্ক যে মেরি আর্ন ফ্রম এ লাফিং ফেলো রবার। কবি শুধু এটাই চান যে উনি কিন্তু একটা গল্প শুনবেন, কার কাছ থেকে, হাস্যময় একটা তার সঙ্গী থাকবে, সেই সঙ্গী তাকে গল্প শোনাবে, এবং সে গল্প শুনতে শুনতে সে ঘুমিয়ে যাবে, এবং ঘুমানোর পরে সে কিন্তু একটা সুন্দর একটা স্বপ্ন দেখবে যখন হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন এই লম্বা যাত্রাটা শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে ইউ ক্যান ইনফর্ম।